আমরা 9 নম্বর প্রশ্নের দিকে তাকাই। √3x - y = 12 রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন ধরনের কোণ উৎপন্ন করে? এক্ষেত্রে কোন ধরনের বলেছে, সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে। আমরা দেখব সূক্ষ্ম কোণ উৎপন্ন করে না স্থূল কোণ উৎপন্ন করে। তো আমরা প্রথমে রেখাটি লিখব √3x - y = 12। এখান থেকে আমরা ঢাল বের করে নেব, বা √3x - 12 = y, বা y = √3x - 12। আমরা যদি এই সমীকরণটাকে y = mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে ঢাল কত আছে? m ঢাল হচ্ছে √3, অর্থাৎ ঢাল m = √3। আমরা জানি ঢাল m কে tan থিটা দ্বারা প্রকাশ করা হয়। যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা tan থিটা লিখতে পারি। তাহলে tan থিটা সমান আসছে √3, বা tan থিটা সমান tan 60 ডিগ্রি লেখা যায়। তোমরা এটা ক্যালকুলেটরে বের করতে পারবে বা মুখস্থ করে লিখতে পারবে চার্ট থেকে। ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে হয় আমি তোমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে শেখানোর চেষ্টা করব। এই ধরনের বহু ভিডিও অনেকেই দেখিয়েছেন, তোমরা শিখে নিও। দুই পাশ থেকে যদি tan থিটা উঠে দেওয়া হয়, তাহলে থিটা সমান কত? 60 ডিগ্রি। অর্থাৎ রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তীতে 8 নম্বর প্রশ্ন দেখো। ওরা বলেছে এই বীজগাণিতিক রাশিটি প্রতিসম সমমাত্রিক। 3 নম্বরে 3 to 4 মান বসা দিলে 54 আসে কিনা, এই তিনটি আমাদের দেখতে হবে কোনটা সঠিক হয়। প্রথমে আমরা প্রতিসম নিয়ে একটু আলোচনা করি। প্রতিসম হচ্ছে x কে y এর স্থলে এবং y কে আবার x এর স্থলে বসানোর পরে যদি দেখো রাশিটির মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে এটি প্রতিসম। আমি x এবং y এর কথা বলেছি, তোমরা যে কোনো দুটি পরিবর্তন করবে, শুধু দুটি পদ পরিবর্তন করবে, y এবং z পরিবর্তন করতে পারো, y x এবং z পরিবর্তন করতে পারো। আমি x এবং y পরিবর্তন করে দেখি কি হয়। তাহলে এখানে q x এর জায়গায় y লিখবো, আবার y এর জায়গায় x লিখবো, z এর জায়গায় z রয়ে যাবে। আমরা কিন্তু x এর জায়গায় y লিখবো, তাহলে y, আবার y এর জায়গায় x লিখবো, x প্লাস z। সেকেন্ড ব্র্যাকেট, x এর জায়গায় y লিখো, y এর জায়গায় x লিখো, y এর জায়গায় x এর জায়গায় y লিখো। পরবর্তী রাশিটি কি হচ্ছে? এটা x প্লাস y প্লাস z আসতেছে। তোমরা যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে x আগে নিয়ে আসো, অর্থাৎ আমি একটু ভেঙে ডিটেইলসে দেখানোর চেষ্টা করি, -x প্লাস y এরকম নিয়ে নাও, প্লাস এটাকে যদি নাও -z প্লাস x হোল স্কয়ার এমন নাও, প্লাস -y প্লাস z হোল স্কয়ার এরকম নিতে পারো। পরবর্তীতে x প্লাস y প্লাস z, এখানে মাইনাসটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নাও, x মাইনাস y হোল স্কয়ার। এখানেও তাই করো, মাইনাস কমন নিয়ে নাও, z মাইনাস x হোল স্কয়ার। এখানেও তাই করো, মাইনাস কমন নিয়ে নাও, y মাইনাস z হোল স্কয়ার। এখন দেখো x প্লাস y প্লাস z, এখানে মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে, তাহলে রাশিটি কি থাকে? x মাইনাস y হোল স্কয়ার। আমাদের যে লাইনটা দেওয়া ছিল দেখো মিলে গেছে, প্রথম তার পরেরটা দেখো, মাইনাসের উপর স্কয়ার দিলে কিন্তু এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে z মাইনাস x হোল স্কয়ার, এটার সাথে এটা মিলে গেছে। এবার এটা মিলে কিনা দেখো, মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে, y মাইনাস z হোল স্কয়ার। আমাদের এই পদের সাথে এই পদের কোনো, এই রাশির সাথে এই রাশির কোনো পার্থক্য নেই, হুবহু মিলে গেছে। সুতরাং এক প্রমাণিত হয়ে গেল, এক সঠিক আছে, রাশিটি প্রতিসম। এবার 2 নাম্বার দেখব সমমাত্রিক কিনা। সমমাত্রিকের নিয়ম হচ্ছে প্রতিটি পদের মাত্রাগুলো বা পাওয়ার বা ঘাত বা সূচক একই কিনা এটা দেখতে হবে। আমরা যদি লিখি q x, y, z সমান, যে রাশিটা আছে এটার সাথে আমি একটি 2 নেব আর হাফ নেব, কারণ হাফ নিলে সূত্র পাবো আমরা, হাফ ইন্টু x প্লাস y প্লাস z ইন্টু x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার। সূত্র আসতেছে 2। এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র, সেই সূত্র হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xy z। এখন এটার ঘাত বা সূচক পাওয়ার কত? 3, এটারও 3, এটারও 3। এখানেও দেখো x y z, এটার 1 1 1, মানে এখানেও মোট ঘাত আছে 3। তাহলে যেহেতু এই রাশিটির প্রতিটি পদের মাত্রা 3 3 3 এবং 3, সুতরাং এটি সমমাত্রিক, 2ও সঠিক। এবার আমরা 3 দেখব। তিনে বলেছে q এর সাথে আমরা x এর পরিবর্তে 2 বসিয়ে দেব, এই 3 বসাবো y এর পরিবর্তে, 4 বসাবো z এর পরিবর্তে, 2 3 4, 2 মাইনাস 3 হোল স্কয়ার,
3 মাইনাস 4 হোল স্কোয়ার 4 মাইনাস 2 হোল স্কোয়ার সমান 9। এখানে আসে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 9 1 হোল স্কোয়ার দিলে মাইনাস প্লাস হয়ে যাবে 1 1 প্লাস 1 প্লাস 4 সমান সমান 9 ইন্টু 1 প্লাস 1 প্লাস 4 সমান হচ্ছে 6 সমান সমান 54। অর্থাৎ 3 নম্বরও সঠিক। তোমরা খাতা কলম নিয়ে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। আর এটার আরো অনেক রকম ভাবে প্রশ্ন হতে পারে, তোমরা এর ডিটেইলস জেনে নাও হচ্ছে মূল বইয়ের 48 নম্বর পৃষ্ঠা থেকে, উচ্চতর গণিতের 48 নম্বর পৃষ্ঠা থেকে তোমরা ভালোভাবে করে নাও, দেখবে তুমি নিজে নিজেই অনেক কিছু পারতেছো। এমসিকিউটা হচ্ছে একটি পরীক্ষার আমি বলি মূল অংশ, এ প্লাস পাওয়ার জন্য মেরুদণ্ড বলতে পারো। এবার সাইন থিটা মাইনাস কস থিটা সমান আছে √2 আছে। অপশনে দেখবে ক খ গ ঘ 4টি অপশনে যে মানগুলো আছে সেই মানগুলো তোমরা থিটার পরিবর্তে বসায় দেবে। প্রথমে ক তে যে অপশনটা আছে সেটা বসায় দেবে, দিয়ে ক্যালকুলেটর হিসাব করে দেখবে যে ক্যালকুলেট করার পরে লেফট সাইডটা √2 আসে কিনা, যে নাম্বারে গিয়ে মিলবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে অপশন টেস্ট। আর যদি একটু বড় করি আমরা এটা, তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাবো। দেখো আমরা লিখতে পারি যে বা সাইন থিটা সমান সমান √2 প্লাস কস থিটা। আমরা ইচ্ছা করে এর উপর বর্গ করে দিতে পারি, বর্গ করে দিলে একটা সূত্রে চলে যাবে এই পাশ, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বা যেহেতু যেটার উপরে স্কয়ার নাই সেটা কস থিটা, সুতরাং সাইনকে কজে কনভার্ট করতে হবে। তাহলে সাইন স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর এগুলোকে বাম পাশে নিয়ে আসি, কস স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস কস স্কয়ার থিটা, এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 2√2 কস থিটা, এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস 2 সমান 0 বা মাইনাস 2 কস স্কয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা মাইনাস 1 সমান 0 বা মাইনাস কমন নিয়ে নাও 2 কস স্কয়ার থিটা প্লাস 2√2 কস থিটা প্লাস 1 সমান 0 বা মাইনাসটাকে 0 এর সাথে ভাগ দিয়ে দাও আর গুণন দিয়ে দাও, 0ই হবে। এই অংশটাকে একটা সূত্রে নিতে পারি, a স্কয়ার বানিয়ে নেব আমরা। এই পুরো অংশটাকে সূত্রে নেব, a প্লাস b হোল স্কয়ার সূত্রে নেব, কিন্তু এটাকে আমরা একটা a স্কয়ার বানিয়ে নেব। সেটা কেমনে? আমরা যদি 2টাকে √2 দেই আর যদি cos থিটা লিখি হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে কি স্কয়ারটা আর রুট কাটাকাটি হয়ে 2ই থাকবে, আর cos এর উপর আসলে cos স্কয়ার থিটা হবে প্লাস 2 ইনটু আমরা 2 এর পরে সাধারণত a লিখি, a বলতে প্রথম এই অংশটা, তাহলে কি লিখতে পারি √2 cos থিটা ইনটু b বলতে আমরা 1 দিতে পারি কারণ এখানে 1 আছে প্লাস 1 স্কয়ার সমান এই মাইনাস দ্বারা 0 এর ভাগ করলে 0ই হবে। বা এখান থেকে এইটুকু সূত্র চলে গেছে, সেটা হচ্ছে √2 cos থিটা প্লাস 1 হোল স্কয়ার সমান 0, a প্লাস b হোল স্কয়ার সূত্র চলে গেল। এরপরে লিখতে পারি বা √2 cos থিটা সমান স্কয়ারটা 0 এর উপর রুট করলে 0ই হবে, সেক্ষেত্রে প্লাস 1 থাকবে, প্লাস 1 এর পাশে নিয়ে গেলে মাইনাস 1 বা cos থিটা মাইনাস 1/√2 বা cos থিটা সমান লেখা যায় মাইনাস cos 45 ডিগ্রি π/4 লেখা যায়। বা cos থিটা মাইনাস যেহেতু আসে তাহলে cos তার নিজের ঘরে যাবে না, cos অন্যের ঘরে যাবে, এই ঘরে যেতে পারে এই ঘরে যেতে পারে। এখন আমাদের এখানে আমরা যদি cosটাকে এই ঘরে নেই তাহলে আমরা লিখতে পারি যে cos π মাইনাস π/4। সুতরাং থিটা সমান লিখতে পারি আমরা এই 4 দ্বারা এটার গুণ দাও, লসাগু করো, তাহলে 3π/4 হবে। এটা যদি কোনো অপশনের সাথে মিলে থাকে তাহলে এটা অ্যান্সার, দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আর যদি দেখো মিলে নাই তাহলে এটাকে আরেকটা পদ্ধতি আছে, এটাকে এই ঘরে নিয়ে আসা যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে বা cos থিটা সমান cos π প্লাস π/4 সমান সুতরাং থিটা সমান কি হবে? লসাগু করে দাও, cos ছুটে গেল, এটা লসাগু করে দাও, তাহলে 5π/4। এই দুটোর ভিতরে যেটা অপশন থাকবে তোমরা সেভাবে আগাবে। আশা করি বুঝতে পেরেছো। কোন সমস্যা হলে কমেন্টে জানাবে। আর সবচেয়ে সহজ যে অপশনগুলো আছে 4টি অপশন এখানে বসাই দিবে, লেফট সাইড লিখে অপশনগুলো বসাই দিবে, যে অপশনতে মিলবে সেটাই রেজাল্ট। আমরা যদি এখানে এই অপশনটাকে নিয়ে এসে বসাই, দেখো কি দাঁড়াচ্ছে। লেফট সাইড সমান হচ্ছে sin 3π/4 অর্থ কত ডিগ্রি? 45 ডিগ্রিকে 3 দ্বারা গুণ দিলে 135 ডিগ্রি বিয়োগ cos 135 ডিগ্রি সমান সাইনকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মাইনাস কসকে লিখতে পারি ওই 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান এটা কিন্তু ফলাফলটা আসে হচ্ছে 135 ডিগ্রি। আমি 135 ডিগ্রি বসে অঙ্ক করতেছি, তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় সাইন চেঞ্জ কস হয়ে যাবে। আর এটা যেহেতু ওয়াল প্লাস থেকে স্টার্টিং পয়েন্ট থেকে দ্বিতীয় চতুর্ভাগ সাইন নিজের হয়ে চলে গেছে, সুতরাং প্লাস হবে সামনে 45 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি প্লাস আছে, তাহলে এটা তো যাচ্ছে দ্বিতীয় ঘরে, এটা অন্যের ঘরে গেলে মাইনাস আসবে, সেই মাইনাস প্লাস cos 90 ডিগ্রির জন্য চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে সাইন 45 ডিগ্রি, দুইটাই 1/√2। এবার যদি আমরা লসাগু করি √2 তাহলে এখানে আসবে 1 + 1 সমান উপরে 2 নিচে √2 সমান এই 2 কে লেখা যায় দুইটা √2, একটা কাটাকাটি হলে একটা √2 থাকে, মিলে গেছে। দেখো রেখাটি হচ্ছে 3x - 5y = 30।
অক্ষদ্বয় যে কোনো রেখা চলার পথে দুটি অক্ষকে যদি এই পথে চলে তাহলে দুটি অক্ষকে ছেদ করবে। এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন ওয়াই স্থানাঙ্কটা 0 হবে, আর ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তখন এক্স স্থানাঙ্কটা 0 হবে। আবার যদি এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, কি রেখা দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর কি ধরনের মান আসে তার উপর বেস করে রেখার কোন অক্ষকে কিভাবে ছেদ করে সেটা বুঝতে হবে। তবে একটা বিষয় ক্লিয়ার করো, সেটা হচ্ছে যেভাবেই ছেদ করুক না কেন ত্রিভুজ যেটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, যার মূল বিন্দু হবে 0 0। এইটার সাথে এই দুটো বিন্দু, তিনটি বিন্দু মিলে যে ক্ষেত্র তৈরি করেছে সেই ক্ষেত্রটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এখানে। এখন তুমি এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেও ক্ষেত্রফল বের করতে পারবে, অথবা এটাকে ভূমি, এটাকে উচ্চতা ধরে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়েও বের করতে পারবে। দেখো এই রেখাটা যখন অক্ষটাকে ছেদ করবে তখন এক্স অক্ষকে ছেদ করার সময় তার ওয়াই 0 হবে। আমরা লিখি যদি আবার ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তার এক্স 0 হবে। তো প্রথমে আমরা এক্সটাকে 0 ধরি, ধরে দেখি রেখাটা কি হয়। 3 গুণন 0 মাইনাস 5y সমান সমান 30। সুতরাং মাইনাস 5y সমান সমান 30, সুতরাং y সমান হচ্ছে -6। তাহলে বিন্দুটা কি হচ্ছে, যে বিন্দুটা y অক্ষের উপর অবস্থান করবে সেই বিন্দুটা কি হচ্ছে, ধরো বিন্দুটা এ বিন্দু, তাহলে এই বিন্দুটা কি দাঁড়াচ্ছে 0,-6। আবার y সমান 0 বসাও কখন, যখন রেখাটি x অক্ষের বিন্দুর উপর দিয়ে যাবে তখন এই x অক্ষের বিন্দুর উপরে x অক্ষের উপর যে বিন্দুটা থাকবে সেই বিন্দুর y স্থানাঙ্ক 0 হবে। তাহলে এই রেখার মধ্যে আমরা y 0 বসাই, কি আসবে দেখো, 3x - 5 গুণন 0 সমান 30, বা 3x সমান 30। সুতরাং x সমান কত হবে 10। ধরি বিন্দুটার নাম বি বিন্দু, তাহলে বি বিন্দু কত হচ্ছে x 10 আর y 0। এই দুটি বিন্দুতে সে x অক্ষ এবং y অক্ষকে ছেদ করেছে। তাহলে আমরা যে কোনো একটা অক্ষ এঁকে দিলাম, এই অক্ষে এটাকে 0, মূল বিন্দু ধরো 0 0 0। এখন এই মূল বিন্দুটাকে ও 0 0 ধরা হয়। বি এর জন্য দেখো পজিটিভ, তাহলে পজিটিভ দিকে যাও, 10 ঘর মনে করে এখানে 10 ঘর আসা হয়ে গেছে। এই বিন্দুটার নাম আসতেছে কত 10 0। এই বিন্দু -6 0 -6, তাহলে 0 -6 মাইনাস মানে y এর মাইনাস হচ্ছে নিচের দিকে আসবে, ধরে নাও এখানে এসেছে, তাহলে এই বিন্দুটা কত 0,-6। রেখার গতিপথ রেখা দেখো, এটা হচ্ছে তাহলে রেখা, এই রেখাটা x অক্ষকে ছেদ করেছে 10 0, y অক্ষকে ছেদ করেছে 0,-6। তাহলে দেখা যাচ্ছে এটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমরা কি লিখি, হাফ, ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তো সমকোণ সংলগ্ন বাহুদ্বয় কি কি আছে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু 10 একক, আর এখান থেকে এইটুকু কত 6 একক, -6 আছে, কিন্তু আমরা যখন দূরত্ব বিবেচনা করবো তখন তো মাইনাস লিখবো না, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 6 একক। তাহলে আমরা সমকোণ সংলগ্ন বাহুদ্বয় লিখতে পারি কত 10 গুণন 6 সমান সমান 60 30 এত বর্গ একক। এভাবে বের করতে পারবে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার সময় তুমি যে কোনো একটা বিন্দুকে টার্গেট করে ঘুরতে থাকবে, তুমি যে এই বিন্দুকে টার্গেট করো তাহলে এদিকে ঘুরে এদিকে আসবে, এই হিসেবে ঘুরতে হবে। আর যদি এই বিন্দুকে টার্গেট করো এদিক থেকে ঘুরবে, এই বিন্দুকে টার্গেট করলে এদিক থেকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। আমি এই বিন্দু থেকে টার্গেট করলাম, তাহলে আসতেছে কত 10 0, আবার এই বিন্দু 0 0, আবার এই বিন্দু 0 -6, এই বিন্দু 10 0, হাফ 0 0 0 0 0 -0 0 -60। ঘড়ির কাঁটার দিকে ঘুরলেও চলবে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এখানে যে মানটা আসবে সেই মানটা আসবে মাইনাসে। তোমরা পরবর্তীতে অতিরিক্ত একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তাহলে -60 +60 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 30 এত বর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুইভাবে দুই নিয়মের যে কোনো একটা নিয়ম তোমরা করে দেবে, সহজ মনে হয় এই নিয়মটাই। এরপর বলা হয়েছে যে রেখাটির ঢাল ও y অক্ষের ছেদকের যোগফল। রেখাটি হচ্ছে 3x - 5y সমান 30, বা 3x - 30 সমান 5y, বা 5y সমান 3x - 30, বা y সমান 3x - 30 ডিভাইডেড বাই 5, বা y সমান 3x বাই 5 30/5 আলাদা করে দিলাম। সুতরাং y সমান হচ্ছে 3/5x - 6। আমরা এটাকে যদি তুলনা করি y সমান mx প্লাস c এর সাথে, তাহলে ঢাল কত আসে, ঢাল আসে হচ্ছে 3/5। আমরা ঢাল পেলাম 3/5। এরপর ওরা বলেছে y অক্ষের ছেদক, y সমান mx প্লাস c, এখানে y অক্ষের ছেদক বলা হয় c কে, তাহলে c এর মান এখানে কত -6, c এর মান হচ্ছে -6। তাহলে এই দুটির যোগফল কত হবে 3/5
মাইনাস 6 সমান সমান 5, 3 মাইনাস 30 মাইনাস 27/5, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বলা হয়েছে 2027 সালের 14 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 2027 সাল, এই সালটাকে তোমরা 4 দিয়ে ভাগ করবে। 2027-কে 4 দিয়ে ভাগ করলে যদি দেখো মিলে গেছে, নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, কোনো ভাগশেষ নাই, তাহলে বুঝতে হবে যে 2027 সাল হবে হচ্ছে 29 দিনে। আর যদি দেখো না ভাগ করেছো মিলে নাই, তাহলে হবে 28 দিনে। 2027-কে 4 দিয়ে ভাগ দিলে মিলবে না, সুতরাং 2027 সাল হচ্ছে 28 দিনের। যে কোনো একদিনের, যে কোনো 14 ফেব্রুয়ারি মানে কি, এটা যে কোনো একদিন বোঝাচ্ছে, 14 দিন না কিন্তু একদিন বোঝাচ্ছে। তাহলে যে কোনো একদিনের সম্ভাবনা কত? মোট সম্ভাবনা, অনুকূল সম্ভাব্য মোট ফলাফল হচ্ছে কত? 28, আর 14 ফেব্রুয়ারি সে একটা দিন, তাহলে আমরা লিখবো হচ্ছে 1/28, এটাই রেজাল্ট হবে। এবার দেখো যে অঙ্কটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায় সেই অঙ্ক, f of x সমান কত? ln 9 - 5x আছে, ওরা বলে দিয়েছে যে এইটা কি সংজ্ঞায়িত হবে, এটার জন্য কি ফাংশনটি সংজ্ঞায়িত? দেখো লনের সাথে যেটা থাকবে সেটা শূন্যের সাথে বড় হতে হবে, অর্থাৎ লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তোমার বইয়ের ভিতরে লাইনটা সুন্দর করে দেওয়া আছে, উদাহরণ অংশ দেখে 9.2 এর। তাহলে আমরা এটাকে কি ধরবো? এই অংশটাকে 0 এর বড় ধরবো, অর্থাৎ 9 - 5x > 0 হবে, এটা ভুল। এরপরে বলা হয়েছে কি যে ডোমেইন কি -ইনফিনিটিভ 9/5 হবে? হ্যাঁ, দেখি ডোমেইন কি হয়। আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিয়ে আসি, বা 9 > 5x বা 9/5 > x, সুতরাং x < 9/5। আমরা যদি একটু সংখ্যা রেখার দিকে তাকাই, মনে করি এটা 0 বিন্দু, আর এটা যেহেতু ধনাত্মক 0 ডান পাশে থাকবে, তাহলে এটাই মনে করো এই ধনাত্মক বিন্দুটা, এদিকে মনে করো ঋণাত্মক। এখন x যখন বাম পাশে চলে এসেছে, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, চিহ্ন ঘুরে গেছে, এর অর্থ হচ্ছে x এর মান 9/5 এর চেয়ে ছোট হবে। ছোট কত হবে তা কিন্তু জানো না, তা বলে দেয়নি, ইচ্ছা মতো ছোট নেওয়া যাবে। তাহলে এটাকে আমরা গোল দাগ দিয়ে দিলাম, বৃত্ত করে দিলাম, দেওয়ার পরে বাম দিকে চলে আসবে। বাম দিকে কত আসবে তা কিন্তু বলা হয়নি। বাম দিকে আমরা জানি কি -ইনফিনিটিভ, আর ডান দিকে সর্বোচ্চ কত? 9/5 পর্যন্ত। ধনাত্মক 9/5 পর্যন্ত, আর ঋণাত্মক হচ্ছে -ইনফিনিটিভ পর্যন্ত, আর নির্দিষ্ট করে বলা হয়নি। লেস দেন অর্থ হচ্ছে -ইনফিনিটিভ, চলতে থাকবে বাম দিকে। তাহলে এটা সঠিক, এটা সঠিক। এখন রেঞ্জ বলা হয়েছে 0, কিনা। রেঞ্জ বের করার জন্য আমরা একটা কৌশল প্রয়োগ করে থাকি, তোমরা হয়তো এটা শিখে নিয়েছো, কারণ তোমরা অনেকেই আমার সাথে অনেক ভালো ভালো শিক্ষকের কাছে পড়াশোনা করো। তারপরও দেখো রেঞ্জ বের করার নিয়মের জন্য আমরা ধরে নেব যে y সমান f of x সমান ln 9 - 5x, বা লিখতে পারি y সমান ln 9 - 5x, বা y সমান ln কে লেখা যায় log e 9 - 5x, বা আমরা একটা সূত্র জানি যে চলক যেটা থাকবে, ভিত্তি যেটা থাকবে, ভিত্তি বামে এসে পাওয়ার বানিয়ে নেবে, বামের রাশিটাকে নিজের উপরে পাওয়ার বানিয়ে নেবে, আর লগ উঠে যাবে। তাহলে আমরা এই ভিত্তিটাকে বামে নিয়ে আসি, e টু দি পাওয়ার y হলো, আর এখানে লগ উঠেছে, এই চলকটা রয়ে গেছে 9 - 5x, বা 5x সমান 9 - e টু দি পাওয়ার y, বা x সমান 9 - e টু দি পাওয়ার y, তার নিচে 5। এটার অর্থ হচ্ছে y এর মান যে কোনো বাস্তব সংখ্যা ধরতে পারো তুমি, y এর মান এখানে প্লাস আছে মানে বড় হতে থাকবে, তাহলে y এর মান প্লাস যে কোনো একটি বাস্তব সংখ্যা ধরবে, এর ফলে x এর মানটাও তুমি বাস্তবই পাবে, আর f সমান হচ্ছে r হবে। অথবা লেখা যায় -ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ পর্যন্ত, অর্থাৎ r এর মান মাইনাস যে কোনো সংখ্যা নেওয়া যাবে, প্লাস যে কোনো সংখ্যা নেওয়া যাবে, -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ। তাহলে আমরা সঠিক পেলাম কত? 2 নম্বরটা। p of x এর মাত্রা কত? মাত্রা বলতে বোঝায় যে পদের সূচক সবচেয়ে বড়। এখানে দুটি পদ আছে, দেখো প্রথম পদের সূচক হচ্ছে 2, দ্বিতীয় পদে চলক নাই, চলক সম্মিলিত কোনো পদ যদি বসাই তাহলে সূচক হবে 0। যেমন আমরা যদি বসাই দিই x টু দি পাওয়ার 0 সমান কি 1 হবে। এখন এখানে ঘাত বা সূচক পাওয়ার 2 আছে, সুতরাং এই সমীকরণের এই রাশিটির মাত্রা হচ্ছে 2, এবং সহগ হচ্ছে 2। আবার এই রাশিটির মাত্রা দেখো 3, রাশিটির মাত্রা হচ্ছে 3, এই 3 হচ্ছে সর্বোচ্চ ঘাত, এজন্য এর মাত্রা 3। যদি এখানে 4 থাকতো তাহলে মাত্রা হয়ে যেত 4। তো আমাকে দেখতে হবে কি যে সর্বোচ্চ ঘাত কত। সর্বোচ্চ ঘাত এখানে 3, সুতরাং এর মাত্রাও 3। আর সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে বলা হচ্ছে মুখ্য পদ, আর মুখ্য পদের যে সহগ থাকে তাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এই বীজগাণিতিক রাশিটির কিন্তু মুখ্য সহগ হচ্ছে 2,
আর মাত্রা হচ্ছে 2। এই বীজগাণিতিক রাশিটির মুখ্য সহগ হচ্ছে 4 আর মাত্রা হচ্ছে 3। এই দুটি রাশির যদি গুণফল চায় তাহলে মনে রাখবে মাত্রা দ্বয়ের যোগফল চাইছে। গুণফল চাইলে এর ফলাফলটা আসবে মাত্রা দ্বয়ের যোগফল। তাহলে এর পাবে x সমান কত আসবে, বা এর মাত্রা দ্বয়ের যোগফল, গুণ আছে দেখে যোগফল, আর যদি ভাগ থাকতো তাহলে বিয়োগফল আসতো। দেখো px এর মাত্রা কত, 2, তাহলে আমরা 2 লিখবো, গুণন qx এর মাত্রা কত, 3 লিখবো, সমান আসবে 6, অর্থাৎ এটা রেজাল্ট 6 হবে। fx এর মান হবে 6। আশা করি বুঝতে পেরেছো। আজকে তোমরা যে ড্রয়িংটি শিখলে মনোযোগ দিয়ে শিখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, মূল বইয়ের সহযোগিতা নেবে। কোথাও না বুঝলে আমাকে জানাবে কমেন্টসে, আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা করে দিবে। আল্লাহ হাফেজ।